প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংকিং খাতে কর্পোরেট গভর্নেন্সের ধরনটা কেমন হবে, কিংবা আমাদের দেশে গ্রাহক থেকে শুরু করে ব্যাংকের সাথে যারা সংশ্লিষ্ট তারা কর্পোরেট গভর্নেন্স বলতে কীভাবে বিষয়টিকে উপলব্ধি করছেন, কিভাবে তার প্রয়োগ হচ্ছে, সেই বিষয়টি নিয়ে আরও খোলামেলা আলোচনা করা প্রয়োজন। পাশাপাশি এই ব্যাংকিং খাতে কর্পোরেট গভর্নেন্সের যে বিষয়বস্তু রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা সেটি কতটা অনুসরণ হচ্ছে, আবার প্রতিটি ব্যাংকেরই একটি নিজস্ব পরিচালনা নীতি রয়েছে, বা আরও স্পষ্ট করে বললে তাদের পরিচালনা কৌশল থেকে শুরু করে মডেল রয়েছে। সেই মডেলগুলো বা কৌশলগুলো অনুসরণ করে যে ব্যাংকগুলো যে প্রোডাক্ট তৈরি করছে সেটি গ্রাহকের কাছে কিভাবে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, সেখান থেকে ফিডব্যাক কী, বা কিংবা যে প্রতিক্রিয়া গ্রাহক পর্যায় থেকে ব্যাংকগুলো পাচ্ছে তার প্রেক্ষাপটে তার পরিবর্তনের যে প্রসঙ্গগুলো কিভাবে কাজ করে। এবং এর সাথে একেবারে যদি মোটা দাগে আমরা বলার চেষ্টা করি যে ব্যাংকগুলোতে নীতি নির্ধারণী পর্যায়ে যে সমস্ত কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে মালিক পক্ষের সংযোগ বা যোগাযোগটা কেমন হবে, ব্রিজিংয়ের কৌশলগুলো কেমন হবে, এবং এর মধ্যে দিয়ে একটি ব্যাংক কীভাবে সুশাসনের প্রেক্ষাপট কিংবা বাস্তবতা আরও স্পষ্ট করে বললে যে চাহিদা বজায় রেখে পরিচালিত হবে, এই বিষয়গুলোই আজকে আলোচনা করতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম ব্যাংকিং খাতে কর্পোরেট গভর্নেন্স অনুশীলন ও বাস্তবতা। এ বিষয়ে আলোচনা করার জন্য একজন বিশিষ্ট ব্যাংকার, দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ার রয়েছে তার, এবং নানা অঙ্গনে তিনি কাজ করেছেন। এরকম একজন ব্যক্তিকে, সম্মানিত ব্যক্তিকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আসুন আলোচনা শুরু করার আগে তার সাথে পরিচয় করি দিই। আমাদের সঙ্গে আছেন শাহজালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যেভাবে আজকে আলোচনার শিরোনাম সেটি পর্যায়ক্রমে আমরা নানা প্রসঙ্গ আপনার কাছ থেকে বোঝার এবং জানার চেষ্টা করব। শুরুতেই ব্যাংকিং খাতে কর্পোরেট গভর্নেন্সের যে প্রসঙ্গ, সেটি নিয়ে এক এক শ্রেণীর পর্যায়ের মানুষের মধ্যে এক এক ধরনের উপলব্ধি আছে, এক একজন এক একভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন বা করেনও। আমরা আপনার কাছ থেকে একটু বোঝার চেষ্টা করি বা শুনতে চাই যে আসলে ব্যাংকিং খাতে কর্পোরেট গভর্নেন্স বলতে আমরা কি বুঝবো, বা সঠিক সংজ্ঞা কোনটি? ব্যাংকিং খাতে কর্পোরেট গভর্নেন্স বেসিক্যালি ব্যাংক তো পাবলিক মানি নিয়ে ডিল করে। হ্যাঁ, সেখানে ব্যাংকের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে ব্যাংকের যারা উদ্যোক্তা পরিচালক থাকেন, যারা বোর্ড অফ ডিরেক্টরস, যারা উদ্যোগ নিয়েই ব্যাংকটাকে প্রতিষ্ঠা করেন, তাদের পার্টিসিপেশন এবং পাবলিক মানি, এই দুটো নিয়েই ব্যাংক পরিচালিত হয়। সেক্ষেত্রে আমাদের সেন্ট্রাল ব্যাংক, এই যে পাবলিক মানি নিয়ে উদ্যোক্তারা একটা ব্যাংক প্রতিষ্ঠা করে ব্যাংক পরিচালনা করবেন, সে ব্যাপারে সুস্পষ্ট গাইডলাইন সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে দিয়েছে। এই একাধিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের মাধ্যমেই ব্যাংক পরিচালিত হয়। সেই ক্ষেত্রে ব্যাংকের যারা পরিচালনা পরিষদে থাকেন, অ্যাজ ওয়েল এজ যারা ব্যাংকের টপ ম্যানেজমেন্টে থাকেন, সবারই যখন পাবলিক মানির প্রতি ওনাদের শ্রদ্ধাবোধ থাকবে, পাবলিক মানির প্রতি ওনারা ট্রাস্ট হিসেবে যখন কাজ করবেন, তখনই আসলে স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রসঙ্গ নিয়ে যখন কাজ হবে, এবং ওনারা সচেতন থাকবে যে আমরা উই আর ওয়ার্কিং অ্যাজ এ ট্রাস্টি অফ পাবলিক মানি। এই বিশ্বাস যখন তাদের মধ্যে দৃঢ়মূল থাকবে, তখনই কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠিত হবে। এই বিশ্বাসের ভিত্তি যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছে মালিকদের মাঝে, অ্যাজ ওয়েল অ্যাজ যারা ব্যাংক পরিচালনা আছেন টপ ম্যানেজমেন্টের মধ্যে, এবং এটা প্রতিষ্ঠিত হলেই এটা কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আর এক্সটার্নাল ফোর্স থেকে মুক্ত থাকতে হবে। এক্সটার্নাল ফোর্স থেকে যদি মালিক পক্ষ অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানেজমেন্ট, এরা যদি এক্সটার্নাল ফোর্স থেকে একটু মুক্তভাবে ব্যাংক পরিচালনা করতে পারে, তাহলে ব্যাংকিং খাতে কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব, এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠিত হবে, এবং ব্যাংক ভালো মতো চলবে, এবং মানুষের আস্থার জায়গাটা তৈরি হবে। এবং এই যে নীতি নির্ধারণী পর্যায়ে যারা কাজ করছেন বা টপ ম্যানেজমেন্ট যেভাবেই আমরা বলি, তাদের সাথে যারা ব্যাংকের উদ্যোক্তা, আরও স্পষ্ট করলে যে মালিক পক্ষ, যেটি বোঝার জন্য সহজ আর কি, যারা শুনছেন তারা সহজে বুঝতে পারবেন, এদের সাথে সংযোগের প্রশ্নে বাংলাদেশের বাস্তবতা আমরা বিভিন্ন সময় শুনি যে আসলে চাপিয়ে দেওয়া হয়, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, কিন্তু আসলে বাস্তবতা কি? এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে প্রযোজ্য না, এবং পুরোটা আবার ইগনোরও করা যাবে না। ব্যাংকার মানে হচ্ছে যে দে হ্যাভ দ্য ইন্টিগ্রিটি, অনেস্টি, সব কিছু নিয়েই ব্যাংকিং প্রফেশনে এসেছে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে ব্যাংকাররা দে আর অলওয়েজ ম্যান অফ ইন্টিগ্রিটি অ্যান্ড অনেস্টি, দে আর মেনটেনিং দ্যাট।
যদি কোনো এক্সটার্নাল প্রেশারে না পড়েন, তাহলে ইউজুয়ালি বাংলাদেশে যতগুলো ব্যাংক আমরা বলবো যে ভালো মতো চলতেছে, দোজ ব্যাংক আর অলরেডি অ্যাচিভ দেয়ার ব্র্যান্ড ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ দে আর ওয়ার্কিং ভেরি ওয়েল। সেখানে আমরা দেখতে পাই যে সেখানে board is very independent, very democratic, as well as management is independent to work their job. সেখানে intervention is very very low, that's why they are doing very good. আমরা দেখেছি যারা খারাপ করেছে সেখানে অতিমাত্রা ইন্টারভেনশন ছিল বলে খারাপ হয়েছে, বাট ভালো ব্যাংক যে নেই, ভালো ম্যানেজমেন্ট যে আছে, ভালো উদ্যোক্তা যে আছে, ভালো বোর্ড যে আছে, এরকম উদাহরণও আছে, এরকম মানে উভয় দিকের উদাহরণই আমাদের আছে, বাট ভালো করা সম্ভব, যেহেতু ভালোর উদাহরণ অনেকগুলো রয়েছে এদেশে। তার মানে কি আমরা কি ধরে নিতে পারি মানে একদম আলোচনা বাস্তবতা নিরিখে ধরে নিতে পারি কিনা যে যারা খারাপ করেছে বা দুর্বল অবস্থায় আছে তারা নিজেদের কারণেই দুর্বল হয়েছে? ইন্টারনাল উইকনেস ফ্রম দ্য ম্যানেজমেন্ট পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ডস পার্ট। এবং আরেকটি বিষয় সাবরুল ইসলাম ভাই, সেটি প্রশ্নটি রেখে যায়, বিরতি থেকে ফিরে এসে শুনবো, সেটি একটি দেশের অর্থনৈতিক অবস্থা কিংবা মানুষের যে অর্থনৈতিক অবস্থা, ব্যক্তি অর্থনৈতিক অবস্থা, রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা, দুই অবস্থা তো নিশ্চয়ই ব্যাংকের উপরে বা ব্যাংকিং খাতে কর্পোরেট গভর্নেন্সের উপরে একটা প্রভাব বা একটা ভূমিকা আছে, প্রভাব আছে। এখন এই সময় যে অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি বা দেশ চলছে, সেটি ব্যাংকিং খাতে কর্পোরেট গভর্নেন্সে কতটা প্রভাব রাখছে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গী থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌফিদুল হক। যে বিষয়টি আজকে আমরা আলোচনা করছি, ব্যাংকিং খাতে কর্পোরেট গভর্নেন্স, অনুশীলন ও বাস্তবতা। সাবরুল ইসলাম ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া, আসলে দেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা সেটি ব্যাংকিং খাতের কর্পোরেট গভর্নেন্সের উপরে কতটা প্রভাব রাখছে? প্রথম কথা হচ্ছে যে ব্যাংকিং খাত যদি কর্পোরেট গভর্নেন্স নিয়ে রান করে বা চলে, তাহলেই দেশের অর্থনীতি ভালো মতো চলবে আর কি। বিকজ দেশের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, সেটা ব্যাংক হতে পারে, লিজিং কোম্পানি হতে পারে, প্রসঙ্গক্রমে আমি বলবো ক্যাপিটাল মার্কেট হ্যাজ এ হিউজ রোলস। আমরা সবসময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে, ব্যবসার গ্রোথ, সব কিছুতেই ব্যাংকের ভূমিকাকে বড় করে দেখতেছি, ব্যাংকের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। এই ব্যাংক নির্ভর ফাইন্যান্সিং সিস্টেমের জন্যই কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট ফ্লাউরিশ হচ্ছে না। এটা আমার ব্যক্তিগত মত। একটা প্রফেশনাল মডেলে দাঁড়াচ্ছে না, প্রফেশনাল মডেলে দাঁড়াচ্ছে না, বিকজ অফ একটা ব্যবসায়িক বা একটা প্রতিষ্ঠান বা একটা ইন্ডাস্ট্রি ব্যাংকিং খাত থেকে আনলিমিটেড পরিমাণ তারা লেন্ডিং বরোইং করতেছে আর কি, বাট সেখানে কোনো সিলিং নেই। বাট ব্যাংক হ্যাজ গট ইট সিলিং, যে একটা সিঙ্গেল ইন্ডাস্ট্রিকে, একটা সিঙ্গেল পার্টিকে কত টাকা দিতে পারবে, ইন্ডিভিজুয়াল ব্যাংকের একটা সিলিং আছে, সিঙ্গেল পার্টি এক্সপোজার লিমিট আছে। বাট একজন পার্টি ব্যাংকিং খাত থেকে কত টাকা নিতে পারবে তার কোনো সিলিং নেই। সেটা কি বাংলাদেশ ব্যাংকের থেকে যে নির্দেশনা আছে সেখানেও স্পষ্ট নেই? সেখানেও স্পষ্ট করে পার্টিদের ব্যাপারে বা বিজনেস ওনারদের ব্যাপারে কোনো সিলিং নেই। তাহলে ব্যাংকগুলোর উপর সিলিং আছে, ব্যাংক সিলিং অনুসারে কাজ করতেছে, কারণ সেই সিলিং এর বাইরে যাওয়ার তার কোনো অপশন নেই। বাট 61টা ব্যাংক বাংলাদেশে অপারেট করে, এই 61টা ব্যাংক থেকে একজন পার্টি কত টাকা বরোইং করতে পারবে তার কোনো সিলিং নেই, তার কোনো লিমিট নেই। এই যে এটা যদি একটা সিলিং করা যায়, একটা বার দেওয়া যায়, মানি মার্কেট থেকে এই পরিমাণ টাকা একটা ইন্ডাস্ট্রি নিতে পারবে, একজন মানে বড়োয়ার নিতে পারবে, রেস্ট অ্যামাউন্ট তাকে যেতে হবে ক্যাপিটাল মার্কেটে। তাহলে ভালো ভালো ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে তারা ক্যাপিটাল মার্কেটে যেত, ক্যাপিটাল মার্কেটে গিয়ে ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড রেজ করতো, তখন ক্যাপিটাল মার্কেটটাও ফ্লাউরিশ করতো। ব্যাংকিং খাতে, ক্যাপিটাল মার্কেট খাতে কর্পোরেট গভর্নেন্স কতটা জরুরি, টু রান দ্য বিজনেস টু ইকোনমি স্মুথলি, সেটা একটা জরুরি বিষয়। সেটা হচ্ছে সর্বকালের জন্যই জরুরি, বর্তমান প্রেক্ষাপট বলে কিছু সব সময়ের জন্য এটা অনুসরণ করতে হবে। তো সব সময়ের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে আমাদেরকে আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে, মানুষকে আসলে ভালো হয়ে যেতে হবে সবাইকেই। যে ঋণ নিয়ে থাকেন তিনি তো এক ধরনের গ্রাহক, বা যেভাবে আমরা বলি যে আসলে এখানে কেউ ভালো হয়ে আচরণ করবে তার থেকে যেটি আমাদের দেশের বাস্তবতা, যে নিয়মটাই এমনভাবে থাকবে যে নিয়মই যারা এই ব্যাংকের সাথে সম্পৃক্ত হবেন তাদেরকে ভালো করতে বাধ্য বা তাদেরকে ভালো করবে, ওই ব্যবস্থায় আমরা যেতে পারছি না কেন? ভেরি ইন্টারেস্টিং হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ইন এভরি সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি কাজ করি, বাট এখানে হিউজ আইন আছে, কন্ট্রোল মেকানিজমের অভাব নেই। তো ইমপ্লিমেন্টেশনের জায়গায় যদি আপনি স্ট্রিক্ট না হতে পারেন, কিন্তু আইনের কোনো ঘাটতি নেই, আইনের ব্যত্যয় কেন হচ্ছে সেই জায়গাটা কন্ট্রোল করা দরকার। মানে এখানে আপনি একটা বিষয় বলছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়। গভর্নেন্সের ব্যাপারে
আমাদের ব্যাংকিং সেক্টরে, কর্পোরেটিভ ব্যাংক, আমাদের সেন্ট্রাল ব্যাংক হিউজ রেগুলেশন দিয়ে এটা কন্ট্রোল করার চেষ্টা। ব্যাংকগুলোর মধ্যে ইউনিটি আছে এই প্রশ্নে? ব্যাংকগুলোর মধ্যে ইউনিটি যেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক সাইজ যতটুকু, তার তুলনায় যে নাম্বার অফ ব্যাংক এত বেশি হয়ে গেছে, সেখানে আনহেলদি কম্পিটিশনের জন্য ইউনিটে রাখাও ডিফিকাল্ট হয়ে গেছে বেসিক্যালি। যে আপনি বলছিলেন যে একজন ব্যক্তি একটা ব্যাংক থেকে কত টাকা ঋণ নিতে পারবে সেটা উল্লেখ করা আছে ব্যাংকের, ব্যাংক কত দিতে পারবে, ব্যাংক কত দিতে পারবে, ব্যাংক। এখন প্রশ্ন হলো যে এইভাবে যদি তিনি একাধিক ব্যাংক থেকে নিয়ে থাকেন, এখন এইখানে কিন্তু একটা বিষয় আছে বা বিতর্কের জায়গাটি, বিতর্কে এই অর্থে যে আলোচনার জায়গাটি, যে কোনো একটি ব্যাংক কাউকে ঋণ দেওয়ার প্রশ্নে তিনি অন্য কোনো ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কিনা, আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়েছেন কিনা, এরকম একটা তদন্ত তো হয়। আচ্ছা, ওই সেন্ট্রাল ব্যাংকেরই একটা কন্ট্রোল মেকানিজম আছে যেটা সিআইবি আমরা বলি। সিআইবি তে সব রিপোর্ট এসে পড়ে, সে কোথা থেকে কত টাকা নিয়েছে, কত আউটস্ট্যান্ডিং আছে, স্টিল এটা রিপোর্ট আমরা পাচ্ছি। পরেও যেটা একটু আগেই বলেছিলাম যে একটা ছোট্ট ইকোনমিতে যদি আমি 61টা ব্যাংক অপারেট করতে যাই, তখন যে বিজনেসের প্রেশার, ব্যাংকারদের উপর যে বিজনেসের প্রেশার, টার্গেটের প্রেশার, প্রফিটের প্রেশার, গ্রোথের প্রেশার, এই প্রেশারগুলো মোকাবেলা করতে গেলে একটা ভালো পার্টি যিনি ভালো করতেছেন তার পিছনে উই আর রানিং লট অফ ব্যাংক, সকলেরই একটা আগ্রহ থাকতেছে ওনার প্রতি। ওনাকে আমরা স্যাংশন দিচ্ছি, উনি হয়তো অ্যাভেল করতেছেন না, কারোর কাছ থেকে নিচ্ছেন, কারোর কাছ থেকে নিচ্ছেন না। আর সব বিষয় আরেকটা জিনিস সবারই আমাদের মনে রাখা দরকার, ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ গট এ লাইফ সাইকেল, তাই না? একটা ব্যবসায়িক ভালো করতেছে, কিন্তু উনি যে অনন্তকাল ভালো করবে এমন তো কোনো কথা নেই, কালের চক্র তো ঘুরবেই, ভালো তো একটা জায়গায় গিয়ে শেষ হয়। সম্পত্তি একজনের হাত থেকে আরেকজনের হাতে যাবে, একজন গ্রো করবে, আরেকজন ডিক্লাইনে যাবে, এটাই তো নেচার, কিন্তু সেই জায়গা থেকে আমাদের এই প্রায়োরিটির জায়গাগুলো নির্ধারণ করা সম্ভব হয়েছে কিনা এই আজকে পর্যন্ত যদি আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করি, যে এই ব্যাংকিং খাতে কর্পোরেট গভর্নেন্সের যে প্রসঙ্গে ব্যাংকগুলো কোন জায়গাগুলোতে তার অগ্রাধিকার ঠিক করবে গ্রাহকের চাহিদার প্রেক্ষাপটে, সেটা কি ব্যাপারে ব্যাংকগুলোতে মধ্যে একমত কিনা? ডিফাইন করা আছে সবারই, ব্যাংকের ইন্টারনাল পলিসিতে তার প্রায়োরিটি সেক্টর অ্যালোকেশন, ক্রেডিট অ্যালোকেশন সবকিছু তার ডিফাইন করা আছে। এই ডিফাইন করার পরেও আবার বলতেছি যে ছোট্ট ইকোনমিতে হিউজ কম্পিটিশনে আমাদেরকে রান করতে হয়। একটা কম্পিটিশনের ব্যাংক আপনি বলছিলেন যে এক্সটার্নাল একটা ফোর্স আছে, এর একটা প্রভাব তো সেই এক্সটার্নাল ফোর্সের প্রভাবে কাজ করে। এইখানে কি তাহলে আপনি কি মনে করেন যে বাংলাদেশ ব্যাংক থেকে যে নীতিমালা বা গাইডলাইন আছে সেটা কি রিভিউ করা প্রয়োজন কিনা? এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম, এই বিরতি থেকে আমরা ফিরে এসে শুনবো যে আসলে সেটা রিভিউ করা প্রয়োজন কিনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির শেষে আরও একবার স্বাগত ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আমরা ব্যাংকিং খাতে কর্পোরেট গভর্নেন্স এবং এটি বাংলাদেশে কিভাবে চর্চা হচ্ছে, এর বাস্তবতা কি, সেই প্রসঙ্গ ধরে আলোচক হিসাবে আছেন বরেণ্য ব্যাংকার সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ভাই, যে প্রশ্ন যে আসলে বাংলাদেশে ব্যাংকের যে গাইডলাইন সেটি এখন সময়ের প্রেক্ষাপটে রিভিউ করা প্রয়োজন কিনা, যদি রিভিউ করতে হয় কোন কোন খাতগুলোতে বা কোন কোন বিষয়গুলোতে নতুন করে সিদ্ধান্ত বা সংশোধন পরিমার্জন প্রয়োজন? যে জায়গাটাতে আমি ফোকাস করতেছিলাম সেটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক তো আমাদের গাইডলাইন দিয়ে রেখেছে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। মানে ব্যাংক কর্পোরেট গভর্নেন্স হয়তো চালানোর জন্য, কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স করে ব্যাংক চালানোর জন্য যে নীতিমালা, যে রুলস রেগুলেশন রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, দ্যাট ইজ গুড এনাফ। বাট এটা কতটুকু ইমপ্লিমেন্টেশন হচ্ছে, কতটুকু আমরা চর্চা করতেছি, পরিপালন করতেছি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। মানে এক্ষেত্রে কি যেহেতু ইমপ্লিমেন্টেশনের প্রশ্ন আসলো, তার মানে মনিটরিং এবং ইভালুয়েশনে যথেষ্ট ঘাটতি আছে, মনিটরিং এবং ইভালুয়েশনে ঘাটতি আছে, মনিটরিং এবং ইভালুয়েশনে ঘাটতি আছে। যেখানে আমি বলবো যে যেখানে ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা অনেক কিছু বলতেছি, কিন্তু ঘটনা যখন চলমান থাকে, ঘটনা যখন ঘটতেছে, মানে আমরা পোস্ট অ্যাক্টিভ করতেছি, পোস্টমর্টম মোডে আছে আর কি, প্রোঅ্যাক্টিভ হতে হবে। মানে সেটা হতে পারছি না কেন? আমরা কি আপনাদের মতো যারা দক্ষ আছে, আপনারা কি অর্থনৈতিক অবস্থা কিংবা এক্সটার্নাল ফোর্সের কারণে বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে অসুবিধা, নাকি আমাদের মডেলগত কারণেই আসলে আমরা ধরতে পারি না? না, মডেলের কোনো সমস্যা নেই। ব্যাংকিং বাংলাদেশে যে দুইটা ধারার ব্যাংকিং চলে, একটা শরিয়া ব্যাংকিং, একটা কনভেনশনাল ব্যাংকিং বা ট্রেডিশনাল ব্যাংকিং যেটা চলে, এই ব্যাংকগুলোর মডেল প্রোডাক্ট এগুলোতে কোনো সমস্যা নেই। সমস্যা যেটা হচ্ছে যে ওই এক্সটার্নাল ফোর্স একটা আছে, যেটা থেকে আমরা একটু ডেভিয়েট হচ্ছে বা হয়ে যাচ্ছে কেউ, বাট অনেকেই যে হচ্ছে না তারা ভালো করতেছে। যারা হচ্ছে না ডেভিয়েশন,
বা ফোর্সের কাজ করতে হচ্ছে না, দে আর ডুইং গুড। এবং আরেকটি হচ্ছে যে শরিয়া নীতি, ব্যাংকিং ক্ষেত্রে শরিয়া নীতি কিংবা এর পরিচালনার প্রসঙ্গ, মানুষের তো এখন আগ্রহ আছে এবং আমাদের দেশের বাস্তবতায় সে আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। এটা পরিচালনার যে কৌশল কিংবা এর পিছনের যে ব্যাকগ্রাউন্ড কিংবা যে পার্সপেক্টিভগুলো আছে সেগুলো সম্পর্কে একটু শুনতে চাই। বাংলাদেশের শরিয়া ব্যাংকিং অনেক পপুলার, সেই কারণে দেখবেন যে ট্রেডিশনাল ব্যাংকিংগুলো তাদের শরিয়া উইন্ডো খুলতেছে, আলাদা একটা ডিভিশনই করছে, ইসলামিক ব্যাংকিং উইন্ডো খুলতেছে, ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চ খুলতেছে, আলাদা করে করতেছে, বিকজ অফ দ্য ডিমান্ড অফ দ্য কাস্টমারদের ডিমান্ডের কারণে তারা প্যারালালি এটা করার চেষ্টা করতেছে। বেসিক্যালি শরিয়া ব্যাংকিং অ্যাসেট ব্যাকড ব্যাংকিং। এই অ্যাসেট ব্যাংকিং যদি আমরা করি, সেখানে আমরা দেখতে পাবো যে ফান্ড ডাইভার্সনের সুযোগ একদমই মিনিমাম। দেয়ার ইজ নো স্কোপ ফর ফান্ড ডাইভার্সন, স্পেসিফিক পারপাসে কিন্তু টাকাটা ব্যবহার হবে। সেই জন্য শরিয়া ব্যাংকিংয়ের পপুলারিটি বাংলাদেশে বেড়েছে, বিকজ আমাদের ব্যবসায়িকরাও চায়, লট অফ নাম্বার অফ ব্যবসায়িক আছে যারা চায় যে তারা প্রপারলি ব্যবসা করতে, যাদের রিয়েল রিকোয়ারমেন্ট আছে গুডস। হ্যাঁ, শরিয়া ব্যাংকিং মানে হচ্ছে ট্রেডিং হাউস, তারা কিন্তু গুডস কিনে দেবে, টাকাটা হাতে দেবে না, সেই জায়গাতে যারা রিয়েল ব্যবসায়িক, তারা যারা রিয়েলি চাচ্ছে যে হ্যাঁ আমার র মেটেরিয়ালস দরকার, আমার মেশিন দরকার, আমার বিল্ডিং দরকার, এগুলো যদি ব্যাংক তার সুপারভিশনে সরাসরি করে দেয়, আমাকে ম্যানেজ করে দেয়, তাহলে ইটস ফাইন। ফ্রি হোল্ড টাকা যদি আমি একটা ক্লায়েন্টকে তার অ্যাকাউন্টে দিয়ে দিলাম, সে আদেও বিল্ডিংটা করলো কি করলো না, আদেও র মেটেরিয়ালস কিনলো না, এটা কিন্তু আমাদের অনসাইট সুপারভিশন করা ব্যাংকার হিসেবে ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমি যদি রিয়েলি পার্টিসিপেশন করি এই জিনিসটা পারচেজের ক্ষেত্রে বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে, আমাদের রিয়েল পার্টিসিপেশন থাকে, ইয়েস আমি রড সিমেন্ট কিনে দিলাম, আমি র মেটেরিয়ালসই কিনে দিলাম, তাহলে তো আমি বুঝতে পারতেছি যে ইয়েস দ্য ইন্ডাস্ট্রি ইজ গোয়িং অন, দ্য বিজনেস ইজ গোয়িং অন। এবং যে বাস্তবতার কথাগুলো আমরা এই আপনার আলোচনায় উঠে আসলো, সেটা যদি সমাধানের চেষ্টা করা হয়, কোন বিষয়গুলোকে ফোকাস করা উচিত? প্রথম কথা হচ্ছে যে যদি ইন্টারনাল বলি, যে ম্যানেজমেন্টকে মনিটরিং করে বোর্ড আমাদেরকে গাইডেন্স দেন, তাদের গাইডেন্সে আমরা চলি। হ্যাঁ, হোল ব্যাংককে মনিটরিং করা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, and there are some other regulatory authority, and যারাই মনিটরিংয়ে আছে তারা যদি ক্লোজ সুপারভিশনের মাধ্যমে পরিচালিত করে ইনস্টিটিউশনগুলো, দেন ইট উইল বি ওয়ার্কিং বেটার। এক্সটার্নাল ফোর্সকে প্রিভেন্ট করার উপায় কি? যে লেভেল থেকে এক্সটার্নাল ফোর্সগুলো আসে, সেখানে যদি ইন্টিগ্রিটির অভাব হয়, সেখানে যদি আপনার গভর্নেন্সের অভাব হয়, তাহলে ওটা আসতে ডাউন দ্য লাইন সব জায়গায় এটার প্রভাব পড়বে। জবাবদিহিতার একটা প্রসঙ্গ আছে, কতটা নিশ্চিত করা সম্ভব আমাদের দেশের বাস্তবতায়? যারা এটাকে নিশ্চিত করার জন্য ল এবং এনফোর্সমেন্ট অথরিটি যারা আছে, দে হ্যাভ টু বি দ্য প্রপার, দে হ্যাভ টু বি দ্য ম্যান অফ অনেস্টি ইন্টিগ্রিটি। তারা যদি ঠিক থাকে, তাহলে ডাউন দ্য লাইন আসলে ডেভিয়েশন হওয়া ডিফিকাল্ট হয়ে যায়। একেবারে শেষের পর্যায়ে, জুড়ে ব্যাংকের যারা উদ্যোক্তা বা মালিক পক্ষ এই কর্পোরেট গভর্নেন্স অনুশীলনের ক্ষেত্রে, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে? তাহলে মোস্ট অফ দ্য ব্যাংকের মালিক পক্ষই তারা চান যে তাদের ব্যাংকটা সুন্দরভাবে চলুক, এবং তারা চান তাদের ইনভেস্টেড ক্যাপিটাল সুরক্ষিত থাকুক, এবং তারা চান যে জনগণের কাছ থেকে, কাস্টমারদের কাছ থেকে আমরা যে ডিপোজিটটা নিয়েছি সেটাও সুরক্ষিত থাকুক। এটা ম্যাক্সিমাম ব্যাংকের মালিকদেরই চাওয়া। মানে সেই চাইতে গেলে কিভাবে তাদেরকে চলতে হবে? ওনাদেরকে এক্সটার্নাল ফোর্স থেকে একটু নিজেদেরকে মুক্ত রাখতে হবে। মানে এই জায়গাতে খুব প্রফেশনাল হতে হবে, এই জায়গাতে প্রফেশনাল হতে হবে। মানে এইটা কি করা সম্ভব না আমাদের দেশের বাস্তবতায় বলছি? কারণ ব্যাংকিং সেক্টরে কর্পোরেট গভর্নেন্স তো এক এক দেশে এক এক ধরনের মডেল এস্টাবলিশড হয়েছে, যে উদ্যোক্তার কাছে বা মালিক পক্ষের কাছে এক্সটার্নাল ফোর্স থেকে কোনো তদবির আসলো, খুব খোলাখুলি যদি প্রশ্নটা করি, সে যদি ম্যানেজমেন্টের দিকে এটাকে পাস করে, ম্যানেজমেন্ট বাংলাদেশের ব্যাংকিং সেক্টরগুলোতে যে ম্যানেজমেন্ট আছে বা যারা ব্যাংকগুলো পরিচালনা করছে নীতি নির্ধারণী পর্যায়ে, তারা কি এটা প্রফেশনালি ডিল করার মতো অবস্থায় আছে কিনা? মোস্ট অফ দ্য কেসেস প্রফেশনালি ওনারা ডিল করে থাকেন। অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই আজকের আলোচনা আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।